সুপ্রিয় ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সাথে আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ার নন মেজর কেমিস্ট্রি যাদের আছে, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, প্রাণীবিজ্ঞান বিভাগ এবং পদার্থবিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের সাথে ক্লাস নেব। আজকে আমরা আলোচনা করব ফান্ডামেন্টাল অফ কেমিস্ট্রি, তোমাদের নন মেজর কেমিস্ট্রি যেটা অনার্স ফার্স্ট ইয়ারের, সেই কেমিস্ট্রি কোর্সটি নিয়ে, যার কোর্স কোড হচ্ছে 7100। এটা তোমাদের ফুল ক্রেডিট অর্থাৎ 4 ক্রেডিটের একটি কোর্স এবং কোর্সটি অনেক বড়, তোমরা জানো। এই কোর্সটিতে 18টির মতো অধ্যায় আছে। সবগুলো অধ্যায়কে আয়ত্তে নেওয়া খুবই টাফ। তো তোমরা যারা এই লকডাউন পিরিয়ডে অথবা করোনা এই প্যান্ডেমিকের অবস্থায় বাসায় আসো, তোমরা বই কিনে বা বই তো অবশ্যই তোমাদের যাদের আছে তারা কোর্সটি একটু আয়ত্তে নেওয়ার চেষ্টা করবে। আমি তোমাদের এই কোর্সটির অনেক স্যার তোমাদের এই কোর্সটির ক্লাস নেবেন। আমি অর্গানিক কেমিস্ট্রির অংশটার ক্লাস নেব। আমি চ্যাপ্টার 13 থেকে তোমাদের যে অধ্যায়গুলো আছে 13, 14, 15, 16, 17, 18 এই অধ্যায়গুলোর ক্লাস নিব। তো আমরা আজকে আলোচনা করব এই কোর্সটির অধ্যায় 13 নিয়ে। অধ্যায় 13তে মূলত আছে আমাদের হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন অথবা জৈব যৌগর সব কিছু টপিক নিয়ে আলোচনা করা আছে। তাহলে আজকে আমরা আলোচনা করব এই হাইড্রোকার্বন নিয়ে। এটা অধ্যায় কত আমাদের? এই অধ্যায় হচ্ছে 13। অধ্যায় হচ্ছে 13। তাহলে তোমাদের নন মেজর ফান্ডামেন্টাল কেমিস্ট্রি নন মেজর এর অধ্যায় 13 এর হাইড্রোকার্বন অংশটা আমাদের আলোচনার বিষয়। হাইড্রোকার্বন অংশ, হাইড্রোকার্বন কি আসলে? তোমরা জানো যে হাইড্রোকার্বন হচ্ছে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ। মূলত এখানে আমরা যদি জৈব যৌগ নিয়ে আলোচনা করি, জৈব যৌগ মূলত কাকে বলা হয়? জৈব যৌগ একসময় ভাবা হতো যে কার্বন দ্বারা গঠিত যৌগই জৈব যৌগ। এর পরবর্তীতে দেখা গেল যে কার্বন দ্বারা অনেক যৌগই গঠিত, যেমন কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম কার্বাইড, তোমার কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, পটাশিয়াম সায়ানাইড, ক্যালসিয়াম কার্বাইড, এরপরে মনে করো পেন্টা কার্বনিল আয়রন। এই যৌগগুলো কার্বন দ্বারা গঠিত হওয়া সত্ত্বেও তারা জৈব যৌগের মতো বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া বা ধর্ম প্রদর্শন করে না। তখন বলা হলো তাহলে জৈব যৌগ, কার্বন দ্বারা গঠিত যৌগই জৈব যৌগ হবে না। তখন জৈব যৌগের সংজ্ঞায় বলা হলো যে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাত। হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাত। তাহলে হাইড্রোকার্বন কারা? কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ, যেমন মিথেন। কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ মিথেন। এখন মিথেনের সাথে যদি তুমি ক্লোরিনের বিক্রিয়া করো তাহলে উৎপন্ন হবে কার্বন টেট্রাক্লোরাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হলো, এটা কিন্তু হাইড্রোকার্বন না, কিন্তু কোথা থেকে সৃষ্টি হলো? এটা হাইড্রোকার্বন থেকে সৃষ্টি হলো। তাহলে এটাকে বলবো আমরা হাইড্রোকার্বনের জাত। কার্বন টেট্রাক্লোরাইডকে এখানে বলবো কি? হাইড্রোকার্বনের জাত। আর মিথেনটা কি এখানে? মিথেনটা হাইড্রোকার্বন। তাহলে জৈব যৌগ কাকে বলে? জৈব যৌগ বলা হবে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাত। এই যৌগসমূহকে আমরা বলবো জৈব যৌগ। হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাত এই যৌগসমূহকে আমরা বলবো জৈব যৌগ। এই জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব হতো না কতর আগে? 1828 খ্রিস্টাব্দের আগে। এবং এ নিয়ে বিজ্ঞানী বার্জিলিয়াস 1815 সালে তার একটি মতবাদ দেন, যা প্রাণশক্তি মতবাদ নামে পরিচিত। বার্জিলিয়াসের এই মতবাদটি ছিল যে জৈব যৌগসমূহকে পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব নয়। জৈব যৌগসমূহকে পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব নয়। ইহা শুধুমাত্র এক রহস্যময় প্রাণশক্তির প্রভাবে উৎপন্ন হয়। অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী থেকেই শুধুমাত্র জৈব যৌগকে উৎপন্ন করা যেত। এটা ল্যাবরেটরিতে প্রস্তুত করা সম্ভব নয়। এটা ছিল বিজ্ঞানী বার্জিলিয়াসের মতবাদ এবং এই মতবাদ তিনি প্রদান করেন 1815 খ্রিস্টাব্দে, যা বার্জিলিয়াসের প্রাণশক্তি মতবাদ নামে পরিচিত। যা বার্জিলিয়াসের প্রাণশক্তি মতবাদ নামে পরিচিত। এর পরবর্তীতে বার্জিলিয়াসের ছাত্র ফ্রেডরিক উলার বা ফ্রেডরিক ভোলার 1828 খ্রিস্টাব্দে তিনি কি করেন? 1828 খ্রিস্টাব্দে ল্যাবরেটরিতে পরীক্ষা করে অ্যামোনিয়াম সায়ানেট তরল উৎপাদন করেন। অ্যামোনিয়াম সায়ানেট, এই যে অ্যামোনিয়াম সায়ানেট তরল উৎপন্ন করেন, এই তরল অ্যামোনিয়াম সায়ানেট যে দ্রবণে আছে সেই অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিয়ে তিনি কঠিন পদার্থ তৈরি করতে চেয়েছিলেন। অর্থাৎ তার যে উৎপন্ন অ্যামোনিয়াম সায়ানেট ছিল, এটা অ্যাকুয়াসে ছিল, সেটাকে তাপ দিয়ে তিনি কঠিন পদার্থে রূপান্তরিত করতে গিয়ে দেখলেন যে ইউরিয়া উৎপন্ন হয়ে গেছে। ইউরিয়া উৎপন্ন হয়ে গেছে।
সেই সাদা যে দানাদার ইউরিয়া পদার্থ উৎপন্ন হলো, এই ইউরিয়া পদার্থই হচ্ছে প্রথম জৈব যৌগ, যা পরীক্ষাগারে 1828 খ্রিস্টাব্দে তৈরি করা হয়। 1828 খ্রিস্টাব্দে তৈরি করা হয় ল্যাবরেটরিতে প্রথম প্রস্তুতকৃত জৈব যৌগ। এ কারণে ওই যে ফ্রেডরিক উলার তাকে জৈব রসায়নের জনক বলা হয়। এ কারণে ফ্রেডরিক উলারকে জৈব রসায়নের জনক বলা হয়, কারণ তিনিই প্রথম জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন। তাহলে এই জৈব যৌগ, তাহলে আমরা সংজ্ঞায় কি বললাম? আমরা সংজ্ঞায় বললাম হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক, তাহলে এরা হবে জৈব যৌগ। এর বাইরে যারা আছে তারা হবে অজৈব যৌগ। এই জৈব যৌগের সংখ্যা পৃথিবীতে এখন অনেক বেশি, 80 লক্ষের অধিক জৈব যৌগ আছে, যেখানে অজৈব যৌগের সংখ্যা মাত্র 1 লক্ষের কাছাকাছি। এই জৈব যৌগের সংখ্যা এত অধিক কেন, সেটা যদি আমরা একটু আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাই যে মূলত কার্বন পরমাণু কিছু বিশেষ ধর্ম, এর পাশাপাশি জৈব যৌগসমূহেরও কিছু বিশেষ ধর্মের কারণে জৈব যৌগের সংখ্যা পৃথিবীতে এত বেশি। জৈব যৌগের সংখ্যা বেশি হওয়ার প্রথম কারণই হচ্ছে কার্বনের ক্যাটেনেশন ধর্ম। তাহলে ক্যাটেনেশন মানে কি? ক্যাটেনেশন মানে হচ্ছে ক্যাটেনা শব্দ থেকে আসছে ল্যাটিন, যার অর্থ হচ্ছে শিকল। তার মানে কার্বন পরমাণু শিকল গঠন করতে পারে। দেখো এভাবে তারা লম্বা শিকল আরও লম্বা করতে পারে, এবার তারা শাখা শিকল তৈরি করতে পারে, আবার তারা চাইলে চক্র তৈরি করতে পারে। এভাবে যে তারা নিজেদের মধ্যে সজ্জিত হতে পারে, শিকল গঠন করতে পারে, এটাকে বলে কার্বনের ক্যাটেনেশন ক্ষমতা। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কার্বনের এই ক্যাটেনেশন ক্ষমতার কারণে জৈব যৌগের সংখ্যা পৃথিবীতে এত বেশি। তাহলে কার্বন যদি এভাবে সফল ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করতে পারে, তাহলে অন্য মৌলগুলো কার্বন যে গ্রুপে অবস্থিত অথবা কার্বন যে পর্যায়ে অবস্থিত, সেই পর্যায় বা গ্রুপের অন্য মৌলগুলো কেন এই ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করতে পারে না, কার্বনের মতো সফলভাবে পারে না? এটার কারণ অনুসন্ধানে দেখা গেল কার্বন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল। দ্বিতীয় পর্যায়ে আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, যদি আমরা নিষ্ক্রিয় গ্যাসটি বাদ দিই। তাহলে দেখো কার্বনের অবস্থান হচ্ছে মাঝামাঝি। তোমরা জানো একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। তাহলে বাম থেকে ডানে যদি ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, তাহলে আমাদের কার্বনের ইলেকট্রন আসক্তি কেমন? কার্বনের ইলেকট্রন আসক্তি মোটামুটি মাঝামাঝি, একদম কমও না একদম বেশিও না। তাহলে প্রথম কারণ হচ্ছে এর ইলেকট্রন অ্যাফিনিটি মোটামুটি মানের। ইলেকট্রন অ্যাফিনিটি কার্বনের মোটামুটি মানের। এ কারণে তার পক্ষে সফলভাবে ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করা সম্ভব। তার পক্ষে যার ইলেকট্রন আসক্তির মান কম তার সাথেও বন্ধন করা সম্ভব, যার ইলেকট্রন আসক্তির মান বেশি তার সাথেও বন্ধন করা সম্ভব। দ্বিতীয় কারণ দেখো, এটার ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে লিথিয়ামের 1, ফ্লোরিনের 4। এই দুটি প্রথম এবং শেষেরটির ইলেকট্রোনেগেটিভিটির যে মান, এর গড় মান কত? 2.5, যা কার্বনের ইলেকট্রোনেগেটিভিটির মানের সমান, যা কার্বনের ইলেকট্রোনেগেটিভিটির মানের সমান। তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে কার্বন পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটির মান 2.5, যা ওই একই পর্যায়ের প্রথম এবং শেষের মৌলের গড় মানের সমান। তাহলে 2 নং কারণ হচ্ছে তার সফল ক্যাটেনেশন, ইলেকট্রোনেগেটিভিটি এর মান। ইলেকট্রোনেগেটিভিটি এর মান। 3 নং কারণ হচ্ছে তার আকার ছোট। কার্বনের আকার ছোট, এর পাশাপাশি তার দ্বিতীয় শক্তি স্তরে যোজ্যতা ইলেকট্রন থাকে। তাহলে আকার ছোট বা পারমাণবিক ব্যাসার্ধ ছোট, 0.077 ন্যানোমিটার তার পারমাণবিক ব্যাসার্ধ, এবং যোজ্যতা স্তর যে তার 2, সেই যোজ্যতা স্তরের ইলেকট্রনীয় কাঠামো হচ্ছে 2s1, 2px1, 2py1, 2pz1, যদি কার্বন এক্সাইটিং স্টেটে থাকে, উত্তেজিত অবস্থায় থাকে। তাহলে তার দ্বিতীয় শক্তি স্তরে যোজ্যতা ইলেকট্রনগুলো আছে এবং অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 4, আবার তার আকারও ছোট। এই কারণে কার্বন পরমাণু যখন কাছাকাছি আসে, তারা নিজেদের মধ্যে একটি বন্ধন তৈরি করতে পারে, চাইলে 2টিও করতে পারে, চাইলে সর্বোচ্চ 3টিও করতে পারে। তাহলে কার্বন পরমাণুর সফল ক্যাটেনেশন ধর্মের মূল কারণ হচ্ছে 3টা। তার মোটামুটি ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটির মান কম, আর ক্ষুদ্র পারমাণবিক
ব্যাসার্ধ এবং দ্বিতীয় শক্তি স্তরে যোজ্যতা ইলেকট্রন। তাহলে আমাদের জৈব যৌগের প্রাচুর্যতার প্রধান কারণ হচ্ছে ক্যাটেনেশন ধর্ম কার্বনের। দ্বিতীয় কারণ যদি আমরা দেখি, দ্বিতীয় কারণ দেখা যায় জৈব যৌগসমূহের সমানুতা। জৈব যৌগসমূহ সমানুতা প্রদর্শন করে। তাহলে সমানুতা কি? সাধারণত যাদের আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন। তাহলে 2 নং কারণ আমরা বলতে পারি জৈব যৌগসমূহের সমানুতা। যেমন দেখো C2H6O এর দুটি সমাণু সম্ভব, একটি হচ্ছে ইথানল আর একটি হচ্ছে ডাইমিথাইল ইথার। একটি ইথানল আর একটি ডাইমিথাইল ইথার। তাহলে দুটি কার্বন 6টি হাইড্রোজেন একটি অক্সিজেন দিয়ে তুমি দুটি যৌগ পেয়ে যাচ্ছ, আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন। এভাবে জৈব যৌগের আণবিক সংকেত বিশিষ্ট ভিন্ন ভিন্ন একাধিক গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগ পাওয়া যায়, যার ফলে জৈব যৌগের সংখ্যা অনেক বেড়ে যায়। তৃতীয় কারণ হচ্ছে পলিমারকরণ। জৈব যৌগসমূহ পলিমারকরণ প্রদর্শন করে। যেমন দেখো ইথিলিন, ইথিলিন এটা তৈরি করে পলিইথিলিন, ইথিলিন তৈরি করে পলিইথিলিন। তাহলে এই যে ইথিলিন থেকে পলিইথিলিন তৈরি হয়, এই ইথিলিন থেকে পলিইথিলিন তৈরি হলে তাহলে দেখো এটা একটা যৌগ, এটা ভিন্ন আরেকটি যৌগ, কারণ এটার যে বৈশিষ্ট্য আর এই পলিমারটির বৈশিষ্ট্য তার থেকে সম্পূর্ণ ভিন্ন। তাহলে সে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট যৌগ উৎপন্ন করে। তাহলে এই পলিমারকরণ করাটাও জৈব যৌগের প্রাচুর্যতার অন্যতম আরেকটি কারণ। তাহলে মূলত এই 3টা কারণ আমরা বলতে পারি জৈব যৌগের প্রাচুর্যতার পিছনে। একটি হচ্ছে তোমার কি, একটি হচ্ছে কার্বনের ক্যাটেনেশন, আরেকটি হচ্ছে সমানুতা, আরেকটি হচ্ছে পলিমারকরণ। এবার আসো, তাহলে এই যে জৈব যৌগ, এই জৈব যৌগের শ্রেণী বিভাগ কেমন, বা আমরা হাইড্রোকার্বনের যদি শ্রেণী বিভাগ করি কেমন, আমরা জৈব যৌগের শ্রেণী বিভাগটা যদি করি, জৈব যৌগের সংখ্যাটা আমরা জেনে গেছি। জৈব যৌগকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে এলিফ্যাটিক যৌগ, এলিফ্যাটিক যৌগ, আরেকটি হচ্ছে অ্যারোমেটিক যৌগ। একটি এলিফ্যাটিক, আরেকটি হচ্ছে অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ আবার 2 প্রকার, একটি হচ্ছে সুষম চাকরিক যৌগ, আরেকটি হচ্ছে বিষম চাকরিক, বিষম চাকরিক যৌগ। সুষম চাকরিক যৌগটাকে আমরা বলি কার্বোসাইক্লিক, আর এক নাম বলি এর কার্বোসাইক্লিক। বিষম চাকরিকের আরেকটা নাম বলি আমরা হেটারোসাইক্লিক, হেটারোসাইক্লিক। এলিফ্যাটিক যৌগকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে মুক্ত শিকল, আরেকটি হচ্ছে বদ্ধ শিকল। মুক্ত শিকল, বদ্ধ শিকল। বদ্ধ শিকলের আরেকটি নাম হচ্ছে এলিসাইক্লিক। এলিসাইক্লিক। এই বদ্ধ শিকল যৌগকে আমরা দুভাগে আবার ভাগ করতে পারি। একটি হচ্ছে সুষম চাকরিক, একটি বিষম চাকরিক। মুক্ত শিকল যৌগকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি সরল শিকল, আর একটি হলো শাখা শিকল। মুক্ত শিকলকে আবার দুটি ভাগে ভাগ করা যায় অন্যভাবে, একটি সম্পৃক্ত আর একটি অসম্পৃক্ত। অসম্পৃক্তকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি দ্বিবন্ধন যুক্ত আর একটি ত্রিবন্ধন যুক্ত। তাহলে দেখো, আমি যদি একটু এবার শখটাকে তোমাকে বুঝিয়ে দেই, তুমি বই থেকে বাকিটা পড়ে নিতে পারবে। প্রথমে আসো জৈব যৌগ, হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের জাতক। এরপর এলিফ্যাটিক, অ্যারোমেটিক। এলিফ্যাটিক গ্রিক শব্দ এলিফার থেকে আসছে, যার অর্থ চর্বিজাত। অ্যারোমেটিক গ্রিক শব্দ অ্যারোমা থেকে এসেছে, যার অর্থ সুমিষ্ট গন্ধ। তাহলে আমরা যদি ডান দিকে চলে যাই, অ্যারোমেটিক যৌগ কারা? অ্যারোমেটিক যৌগ হচ্ছে যে তাদের নাম যেখান থেকে আসছে, সুমিষ্ট গন্ধযুক্ত যৌগকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। পরবর্তীতে এই সংজ্ঞা দিয়ে সকল যৌগকে সংজ্ঞায়িত করা সম্ভব না হওয়ায় তখন বলা হলো তাহলে অ্যারোমেটিক যৌগ কারা? অ্যারোমেটিক যৌগ হচ্ছে বেনজিন, বেনজিনের জাতক
এবং অনুরূপ ধর্ম বিশিষ্ট যৌগ। বেঞ্জিন, বেঞ্জিনের জাতক এবং অনুরূপ ধর্ম বিশিষ্ট যৌগ, অর্থাৎ যে সকল যৌগ চাক্রিক এবং তার মধ্যে বিশেষ ধরনের অসম্পৃক্ততা থাকে, যে সকল যৌগ চাক্রিক এবং তার মধ্যে বিশেষ ধরনের অসম্পৃক্ততা থাকে তাকে বলি আমরা অ্যারোমেটিক যৌগ। তাহলে অ্যারোমেটিক যৌগের উদাহরণ কি আমার? বেঞ্জিন। তাহলে যদি অ্যারোমেটিক যৌগ হতে হয় যৌগটিকে অবশ্যই চাক্রিক হতে হবে। তার মানে সকল চাক্রিক যৌগই যে অ্যারোমেটিক ব্যাপারটা তা না, আমরা পরবর্তীতে দেখবো সেটা। তাহলে এই অ্যারোমেটিক যৌগের যে মূল চক্রটি সেটা যদি কার্বন দ্বারা গঠিত হয়, মূল চক্র যেটা তৈরি হলো সেটা শুধুমাত্র কার্বন দ্বারা গঠিত হলে তাকে বলবো সুষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ। আর কার্বনের পাশাপাশি যদি অন্য ভিন্ন কোনো পরমাণু যেমন নাইট্রোজেন, অক্সিজেন, সালফার ইত্যাদি থাকে তখন তাকে বলি আমরা বিষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ। যেমন সুষম চাক্রিক অ্যারোমেটিক যৌগের উদাহরণ হতে পারে ন্যাপথালিন, দেখো বেঞ্জিন, ন্যাপথালিন, এরা সব সুষম চাক্রিক, মূল চক্রটি তাদের কার্বন দ্বারা গঠিত। কিন্তু আমি যদি তোমাকে বলি পিরিডিন, দেখো পিরিডিনে মূল চক্রটি কার্বনের পাশাপাশি নাইট্রোজেন উপস্থিত, কার্বনের পাশাপাশি নাইট্রোজেন উপস্থিত। আমি যদি তোমাকে বলি ফিউরান, ফিউরান দেখো মূল চক্রে কার্বনের পাশাপাশি অক্সিজেন উপস্থিত, তখন তাকে বলবো আমরা হেটারোসাইক্লিক যৌগ বা বিষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ। তাহলে অ্যারোমেটিক যৌগ হচ্ছে দুই প্রকার, একটি সুষম চাক্রিক অ্যারোমেটিক, একটি বিষম চাক্রিক অ্যারোমেটিক। সুষম চাক্রিক হবে শুধু কার্বন দ্বারা চক্রটা গঠিত হলে, কার্বনের পাশাপাশি অন্য কোনো ভিন্ন পরমাণু চলে আসলে তাকে বিষম চাক্রিক বলা হবে অ্যারোমেটিক। এবার চলে আসো এলিফেটিক। আগে ভাবা হতো চর্বি থেকে উৎপন্ন পদার্থগুলো এলিফেটিক যৌগ। এখন এটার পরিধি অনেক বেড়ে যাওয়ায় আমরা বলবো যে সকল যৌগ অ্যারোমেটিক নয়, যে সকল যৌগ অ্যারোমেটিক নয় অর্থাৎ মুক্ত শিকল, বদ্ধ শিকল ও শাখা শিকল বিষ্ট, সম্পৃক্ত অসম্পৃক্ত যাই হোক, সে সকল যৌগকে আমরা এলিফেটিক যৌগ বলবো। যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, ইথিন, ইথাইন ইত্যাদি। এখন এই এলিফেটিক যৌগটি যদি প্রান্তের কার্বন দুটি পরস্পর বন্ধনে আবদ্ধ না থাকে তখন তাকে বলবো মুক্ত শিকল। প্রান্তের কার্বনদ্বয় পরস্পর বন্ধনে থাকবে না তখন তাকে বলবো মুক্ত শিকল। আর যদি তারা পরস্পর বন্ধনে আবদ্ধ থাকে তখন তাকে বলবো বদ্ধ শিকল। তাহলে এটা মুক্ত শিকল, এটা বদ্ধ শিকল। বদ্ধ শিকল হবে কখন? যখন প্রত্যেক একটা কার্বন, যে কোনো কার্বন কমপক্ষে দুটি কার্বনের সাথে বন্ধনে আবদ্ধ থাকবে, অথবা যে পরমাণুগুলো মিলে চক্রটা তৈরি হবে, একটা চক্রের মতো তৈরি হবে, তারা কমপক্ষে দুটি পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ থাকবে, তাদেরকে বদ্ধ শিকল বলবো। এখানে ওই একই কথা, যদি বদ্ধ শিকলটা তোমার শুধু কার্বন দ্বারা গঠিত হয় সুষম চাক্রিক, কার্বনের বাইরে অন্য কোনো পরমাণু আসলে বিষম চাক্রিক। যেমন দেখো এটা হচ্ছে CH2 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 সাইক্লো বিউটেন, তাহলে এটা সুষম চাক্রিক। কিন্তু আমি যদি বলি ওই যে টেট্রাহাইড্রোফিউরান, তাহলে এটা হয়ে যাবে বিষম চাক্রিক এলিসাইক্লিক যৌগ, বিষম চাক্রিক এলিসাইক্লিক যৌগ। এবার দেখো মুক্ত শিকল আবার দুই প্রকার হতে পারে, একটি সরল শিকল, একটি শাখা শিকল। শাখা শিকলটা কি? যেটা যখন কোনো যৌগে একটি শাখা বা ব্রাঞ্চ তৈরি হয়। এখন শাখাটা আমি তোমাকে যখন নামকরণ শিখাবো এর পরে সেখানে বিস্তারিত আলোচনা করব। তাহলে সরল শিকল হচ্ছে এটা, মনে করো CH3 CH2 CH2 CH3 বিউটেন, এটা সরল শিকল যৌগ তুমি বলতে পারো। শাখা শিকলটা যদি এরকম হয়, দেখো যদি শাখা শিকল হয় তাহলে যৌগটা এরকম হবে। এখানে দেখো তোমার উন্মুক্ত প্রান্ত কয়টা? CH3 মূলকগুলো হচ্ছে আমার ওই যৌগে প্রবেশের দ্বার বা গেট। এখন এক গেট থেকে ঢুকে যদি আমি আরেক গেট থেকে বের হয়ে যাই, রাস্তাটা যদি আমার ওয়ান ওয়ে হয়, ব্যাক করার সুযোগ না থাকে, তাহলে আমি এখান থেকে ঢুকে এদিকে বের হতে পারবো, এখান থেকে ঢুকে সোজা বের হতে পারবো, এদিক থেকে ঢুকে এদিকে যেতে পারবো, এদিক থেকে ঢুকে এদিকে আসতে পারবো, যে কোনো দিক থেকে যে কোনো দিকে যাওয়া যাবে। আমি যদি এদিক থেকে বাম থেকে ঢুকে ডানে বের হয়ে যাই, তাহলে দেখো এটা আমার এটাকে আমি সংস্পর্শে নিতে পারতেছি না, এটাকে টাচ করতে পারতেছি না, এটাকে নাম্বারিং করতে পারতেছি না। আমি যদি বাম থেকে ডানে যাই সোজা, এই গ্রুপটা আমার নাম্বারিংয়ের বাইরে থেকে যাচ্ছে, তখন এইটাকে আমরা শাখা বলি।
এই যৌগটার নাম হচ্ছে 2 মিথাইল প্রোপেন। নাম তোমার জানার কথা না, যদিও তোমরা উচ্চ মাধ্যমিকে এটা পড়ে আসছো। তখন এটাকে বলবো আমরা শাখা শিকল। তাহলে এই যৌগটা হচ্ছে আমার শাখা শিকল, বিস্তারিত আমরা সামনে পড়ব। এখন মুক্ত শিকল যৌগটিতে যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে তখন তাকে আমরা সম্পৃক্ত বলি। যদি কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তখন তাকে অসম্পৃক্ত বলি। যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে অথবা ত্রিবন্ধন থাকে তখন তাকে আমরা অসম্পৃক্ত বলি। এটা তোমাদের জানার কথা, সম্পৃক্ত অসম্পৃক্ত। এই যে অসম্পৃক্ত, এটাকে আবার আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। অসম্পৃক্তটাকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটি ভাগ হচ্ছে আমার দ্বিবন্ধনযুক্ত, আর একটি ভাগ হচ্ছে ত্রিবন্ধনযুক্ত। একটি ভাগ হচ্ছে আমার দ্বিবন্ধনযুক্ত, আর একটি ভাগ হচ্ছে ত্রিবন্ধনযুক্ত। তাহলে দ্বিবন্ধনযুক্ত যারা তাদেরকে বলি আমরা কি? অ্যালকিন। আর ত্রিবন্ধনযুক্ত যারা তাদেরকে বলা হয় অ্যালকাইন। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি জৈব যৌগের শ্রেণী বিভাগ। তাহলে আমরা জৈব যৌগের ইতিহাস, জৈব যৌগের শ্রেণী বিভাগ এটা আলোচনা করলাম। এবার এই জৈব যৌগসমূহে যে কার্বন পরমাণু আছে, এই কার্বন পরমাণু কিভাবে বন্ধন তৈরি করে? প্রশ্ন হচ্ছে এটা। এখানে যে কার্বন পরমাণু সমূহ আছে তারা কিভাবে বন্ধন তৈরি করে? তাহলে এদের মধ্যে যে কার্বনগুলো আছে, কার্বনের যদি আমরা এক্সাইটিং স্টেট দেখি, উত্তেজিত অবস্থায় 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1, এই তো। তাহলে তার অযুগ্ম ইলেকট্রন আছে 4টি। এই 4টি অযুগ্ম ইলেকট্রন দিয়ে দুটি পরমাণু, তোমরা জানো সর্বোচ্চ দুটি পরমাণু 3টি বন্ধন তৈরি করতে পারে। তাহলে তখন তারা 3টা অযুগ্ম ইলেকট্রনকে কাজে লাগায়। যদি একটা করে বন্ধন, একটা অযুগ্ম ইলেকট্রনকে কাজে লাগায়, এভাবে তারা বন্ধন তৈরি করে। এখন যে বন্ধনগুলো তৈরি হয় এদের সবগুলো বন্ধন সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কি? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন, এগুলো প্রাথমিক আলোচনা সব। এই সমযোজী বন্ধন কত প্রকার? একটা সিগমা, একটা পাই। সিগমা হবে কখন? যখন মুখোমুখি ওভারল্যাপিং হবে। মনে করো দুটি পি অরবিটাল, এটা হচ্ছে একটি পি অরবিটাল, এটা আরেকটি পি অরবিটাল, তখন এটা মুখোমুখি ওভারল্যাপিং এ সিগমা বন্ড হবে। যখন এরা পাশাপাশি ওভারল্যাপিং করবে তখন তাদের সৃষ্ট বন্ডটা হবে পাই বন্ড। তখন তাদের সৃষ্ট বন্ডটা হবে কি বন্ড? পাই বন্ড। তাহলে আমাদের জৈব যৌগসমূহ যে সমযোজী বন্ধন তৈরি করে তা কত প্রকার? 2 প্রকার, একটা সিগমা, একটা পাই। মূলত সমযোজী বন্ধনই 2 প্রকার, অধিক্রমণের উপর ভিত্তি করে একটি সিগমা, একটি পাই। তোমরা এগুলো জানো। সিগমা বন্ধন মুখোমুখি, পাই বন্ধন হবে পাশাপাশি। সিগমা বন্ধন যত সময় না গঠিত হবে তত সময় পর্যন্ত পাই বন্ধন গঠিত হতে পারবে না। একটার বেশি সিগমা বন্ধন দুটি পরমাণুর মধ্যে তৈরি হয় না। পাই বন্ধন একের অধিক তৈরি হতে পারে, তার মানে 2টা তৈরি হতে পারে পাই বন্ধন। একটাও হতে পারে, 2টাও হতে পারে। সিগমা বন্ধনে আবদ্ধ অণুর ঘূর্ণন থাকে, পাই বন্ধনে আবদ্ধ অণুর ঘূর্ণন থাকে না, ইত্যাদি ইত্যাদি। এদের সিগমা পাইয়ের পার্থক্য গেল। এখন এই যে তোমার জৈব যৌগসমূহ তারা যে বন্ধন তৈরি করবে, এই বন্ধন আমরা দেখলাম। তাহলে একটা হবে সিগমা, আরেকটি হবে পাই, অর্থাৎ তারা সমযোজী বন্ধন তৈরি করবে। এই সমযোজী বন্ধন তৈরি করতে গিয়ে যদি সিগমা বন্ধন শুধু তৈরি হয় তখন তারা হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে, সংকর অরবিটাল তৈরি করে। সংকর অরবিটাল তৈরির মাধ্যমে তারা সিগমা বন্ধন তৈরি করবে। আর যদি তারা তোমার পাই বন্ধন তৈরি করে তখন তারা সংকরায়নে অংশগ্রহণ করে না। সংকরায়নে অংশগ্রহণ না করে তারা পাই বন্ধন তৈরি করে থাকে। তার মানে অসংকরিত অরবিটাল পাই বন্ধন তৈরি করে। অসংকরিত অরবিটাল পাই বন্ধন তৈরি করে। এখন দেখো, যখন এই যোজ্যতা স্তরের কার্বনের 4টা পরমাণুই সংকরায়নে, 4টা অরবিটালই সংকরায়নে অংশগ্রহণ করবে তখন সেই সংকরায়নটাকে বলি আমরা sp3 সংকরায়ন। যদি তারা 2টা করে তাহলে sp2, আর যদি 3টি করে 3টি, আর যদি 2টি করে তখন sp। তার মানে কার্বন এই 3 ধরনের সংকরণ প্রদর্শন করবে। এই ক্ষেত্রে কার্বন কার্বন বন্ধনের ক্ষেত্রে একটি sp3, একটি sp2, আর একটি sp। তাহলে sp হবে কখন? একটা s, একটা p। sp2 হবে কখন? একটা s, 2টা p। sp3 হবে কখন? একটা s, 3টা p। তাহলে এভাবে sp, sp2, sp3 সংকর অরবিটাল তৈরি করবে। এখন কোন সংকরণটা করবে?
সেটা ডিপেন্ড করবে ওই যৌগটির মধ্যে কতটি সিগমা বন্ধন আর কতটি পাই বন্ধন তার উপর ডিপেন্ড করবে। সিগমা এবং পাই বন্ধনের সংখ্যার উপর নির্ভর করবে। এটা তোমাদের আগে পড়ে থাকার কথা। তাহলে কার্বনের আমাদের সংকরিত অবস্থা হবে এই তিনটা। এখন দেখো আমাদের এই যে হাইড্রোকার্বন বা জৈব যৌগে কার্বন কার্বন যে বন্ধন সেটা একক বন্ধন হতে পারে, কার্বন কার্বন বন্ধনটা দ্বিবন্ধন হতে পারে, কার্বন কার্বন বন্ধনটা ত্রিবন্ধন হতে পারে। দেখো এটা হতে পারে। তাহলে যৌগের শ্রেণী আমরা নিলাম। এখন যখন একক বন্ধন তৈরি করে তখন দেখো কার্বনে সবগুলো বন্ধনই সিগমা, এটাও সিগমা, এটাও সিগমা, এটাও সিগমা, এটাও সিগমা। আমরা আগেই বলছিলাম যদি একটা বন্ধন হয় সেটা সিগমা হবে। সিগমা যত সময় না তৈরি হবে তত সময় পাই হতে পারবে না, তার মানে সবাই সিগমা। তার মানে যোজ্যতা স্তরের 4টা অযুগ্ম ইলেকট্রনধারী অরবিটালই সিগমা বন্ধন করবে, তখন তার সংকরিত অবস্থাটা হয়ে যায় sp3। যখন তারা কার্বন কার্বন দ্বিবন্ধন করে এখানে একটা সিগমা একটা পাই থাকে আর বাকি দুটা সিগমা, তার মানে 3টা সিগমা, তার মানে 3টা অরবিটাল নেবে sp2। যখন তারা 3টা বন্ধ করে একটা সিগমা দুটা পাই আর এটা সিগমা, তাহলে দুটা সিগমা, এজন্য sp। পাই দুটা, এ কারণে দুটা অযুগ্ম ইলেকট্রনধারী অরবিটাল ফাঁকা রেখে বাকিরা মিলে সংকর অরবিটাল তৈরি করবে। তাহলে অ্যালকেনে কার্বনের সংকরিত অবস্থাটা হবে sp3। যদি দ্বিবন্ধন চলে আসে সেটা sp2, ত্রিবন্ধন চলে আসলে সেখানে কার্বনের সংকরিত অবস্থাটা হয় sp। আমরা জেনে গেলাম এটা। এখন যদি আমরা একটা কার্বন চেইন দেই তোমাকে, দেখো এটা মনে করো একটা কার্বন চেইন এই। এখন যদি তোমাকে বলি কোন কার্বন কোন সংকরিত অবস্থায় আছে, এটাকে যদি 1 ধরি, এটাকে 2, এটাকে 3, 4, 5, তাহলে দেখো 1 নং কার্বন ত্রিবন্ধনে আবদ্ধ, তার মানে এটা sp। 2 নং কার্বন ত্রিবন্ধনে আবদ্ধ sp। 3 নং কার্বন দ্বিবন্ধনে আবদ্ধ, তার মানে sp2। 4 নং কার্বন দ্বিবন্ধনে আবদ্ধ, তার মানে sp2। 5 নং কার্বনের দ্বিবন্ধন নাই, সব সিগমা বন্ধন, তার মানে sp3। এভাবে আমরা সহজেই একটা কার্বন চেইনে কোন কার্বন পরমাণুর সংকরিত অবস্থাটা কি সেটা বলতে পারি। sp3 তে 4 জন মিলে যদি 100 হয়, দেখো তাহলে এখানে s ক্যারেক্টার কত পার্সেন্ট? 25%। একজন s আর 3 জন p মিলে 100, তাহলে 4 জনে 100, একজন কত? 25%। sp2 তে s ক্যারেক্টার আমার 33.33%। sp তে s ক্যারেক্টার বেশি আমার 50%। যদি sp3 সংকরণ হয় তার আকৃতি চতুস্তলকীয় হয়, তার বন্ধন কোণের মান হয় 109 ডিগ্রি 28 মিনিট। যদি sp2 হয় তখন তার আকৃতি হয় ত্রিকোণাকার সমতলীয় বা ত্রিভুজ আকৃতি, তখন তার বন্ধন কোণের মান হয় 120 ডিগ্রি। আর যদি sp হয় সরল রৈখিক হয়, তার বন্ধন কোণের মান হয় 180 ডিগ্রি। তাহলে আমরা দেখলাম অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, সংকরণ অবস্থা, এর চরিত্রের পরিমাণ, বন্ধন কোণ। এবার দেখো যখন কার্বনগুলো মুখোমুখি ওভারল্যাপ করে একটা সিগমা হয়, যখন তারা দ্বিবন্ধন করে মুখোমুখির পাশাপাশি তারা একটা পাইও করে, সিগমার পাশাপাশি সিগমা বন্ধন করে, এর পাশাপাশি একটা পাইও করে, তার মানে একটা মুখোমুখি ওভারল্যাপিং হয়, আবার একটা পাশাপাশি ওভারল্যাপিং হয়। ওই পাশাপাশি ওভারল্যাপিং করতে গিয়ে মুখোমুখি ওভারল্যাপিংয়ে তারা যতটা পরস্পরের কাছাকাছি আসছে, পাশাপাশি করতে গিয়ে আরও পরস্পরের কাছে আসতে হয় তাদেরকে। তার মানে একক বন্ধনে দুটি পরমাণু যে দূরত্ব অবস্থান করে, দ্বিবন্ধনে তার থেকে আরও কাছে অবস্থান করে, ত্রিবন্ধনে তার থেকে আরও কাছে অবস্থান করে। মূলত দুটি পরমাণু যখন এভাবে ওভারল্যাপিং করে তখন তাদের দুই নিউক্লিয়াসে এই মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। দুটি পরমাণু যখন এভাবে অতিক্রমণ করে তাদের দুই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব বলা হয়। এই আন্তঃনিউক্লিয়ার দূরত্বকে বলা হয় বন্ধন দৈর্ঘ্য। এটাকে বলা হয় বন্ধন দৈর্ঘ্য, বন্ড লেন্থ। তাহলে এখানে কার্বন কার্বন বন্ড লেন্থ কত হবে? কার্বন কার্বন বন্ড লেন্থ তোমার এখানের থেকে এখানে তাহলে ছোট হবে, এটার থেকে এখানে আরো ছোট হবে। কারণ কি? ওভারল্যাপিং যত বেশি তাদেরকে পরস্পরের তত কাছাকাছি আসতে হয়। অ্যালকেনের ক্ষেত্রে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য পাওয়া যায় 0.154 ন্যানোমিটার। কার্বন কার্বন দ্বিবন্ধন হলে সেটা হয় 0.134 ন্যানোমিটার।
এবং ত্রিবন্ধন হলে সেটা হয় 0.120 ন্যানোমিটার। তাহলে এই বন্ড লেন্থটা আমাদের মনে রাখতে হবে, কার বন্ড লেন্থ কত। কার্বন কার্বন একক বন্ধন হলে 0.154, দ্বিবন্ধন হলে 0.134, ত্রিবন্ধন হলে 0.120। এভাবে তাদের বন্ড লেন্থ হয়, কার্বন কার্বন বন্ধন। তাহলে এই কার্বনগুলোর সাথে তো হাইড্রোজেনও থাকে, তার মানে এখানে একটা কার্বন হাইড্রোজেনও বন্ড লেন্থ হবে, কার্বন হাইড্রোজেনও এখানে একটা বন্ড লেন্থ হবে। তাহলে সেটা যদি কার্বনগুলো একক বন্ধনে থাকে এবং তার সাথে হাইড্রোজেন থাকে, তখন তার বন্ড লেন্থ হয় 0.110 ন্যানোমিটার। দ্বিবন্ধনের ক্ষেত্রে সেটা হয় 0.109 ন্যানোমিটার। ত্রিবন্ধনের ক্ষেত্রে সেটা হয় 1.106 ন্যানোমিটার। 0.106 ন্যানোমিটার। তাহলে একক বন্ধন হলে 0.110, দ্বিবন্ধন হলে 0.109, ত্রিবন্ধন হলে 0.106 ন্যানোমিটার হয়। এভাবে তাদের বন্ধন দৈর্ঘ্যগুলো আমরা পাই। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি জৈব যৌগে যে বন্ধন ঘটে সেই বন্ধনের তোমার জৈব যৌগের বন্ধন প্রকৃতি বলতে পারি। কার্বন কার্বন একক বন্ধন হলে কি হবে, দ্বিবন্ধন হলে কি হবে, ত্রিবন্ধন হলে কি হবে, ইত্যাদি। তাহলে জৈব যৌগের বন্ধন প্রকৃতি গেল। এর পরের টপিক হচ্ছে আমাদের সমগোত্রীয় শ্রেণী। এটা তোমরা জানো, এটা আমি আর বিস্তারিত পড়াবো না। সমগোত্রীয় শ্রেণী কি? যারা একই শ্রেণীর অন্তর্ভুক্ত। একই শ্রেণী বলতে একই গোত্রের অন্তর্ভুক্ত। একই গোত্র মানে একই ধরনের রাসায়নিক ধর্ম বিক্রিয়া প্রদর্শন করে। তাহলে সমগোত্রীয় শ্রেণীর হতে হলে কি হতে হবে? তাদের কার্যকরীমূলক এক হতে হবে, একই ধরনের পরমাণু দ্বারা তাদেরকে গঠিত হতে হবে, তাদের একটি সাধারণ সংকেত থাকতে হবে, তাদেরকে একটি সাধারণ পদ্ধতিতে প্রস্তুত করা যাবে, তাদের পাশাপাশি অবস্থিত সদস্যগুলোকে যদি সাজানো হয় আণবিক ভরের ক্রম অনুসারে, তাহলে পাশাপাশি অবস্থিত সদস্য দুটির মধ্যে একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। মিথিলিন মূলক, একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। এই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকে এবং তারা একই রাসায়নিক ধর্ম প্রদর্শন করবে, এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে তাদেরকে আমরা সমগোত্রীয় শ্রেণী বলি। তাহলে সমগোত্রীয় শ্রেণীর যারা হবে, যেমন অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড, অ্যামিন ইত্যাদি। সমগোত্রীয় শ্রেণীর যারা হবে তাদের প্রথম হচ্ছে একই মৌল দ্বারা গঠিত হবে, তাদের কার্যকরীমূলক একই হবে। এরপরে তাদের একটা সাধারণ সংকেত থাকবে, একটা সাধারণ পদ্ধতিতে প্রস্তুত করা যাবে, আণবিক ভরের ক্রম অনুসারে সাজালে একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকবে পাশাপাশি সদস্যের মধ্যে। এগুলো সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। যেমন যদি আমরা কিছু উদাহরণ দেখি, দেখো, যেমন মনে করো অ্যালকেন, তার সাধারণ সংকেত কি? CnH2n+2, জানার কথা তোমার। অ্যালকিন, তার সাধারণ সংকেত কি? CnH2n। অ্যালকাইনের সাধারণ সংকেত কি? CnH2n-2 অ্যালকাইন। অ্যালকোহলের সাধারণ সংকেত কি? CnH2n+1 OH। অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি? CnH2n+1 CHO। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড এর সাধারণ সংকেত CnH2n+1 COOH। অ্যামিন শ্রেণীর সাধারণ সংকেত CnH2n+1 NH2। এদের এন এর মান কেমন হবে? এন এর মান দেখো, অ্যালকেন যদি হয় এন এর মান 1 হতে পারে, যেমন মিথেন। তাহলে এটা n সমান 1, 2 থেকে শুরু। এভাবে অ্যালকিন হলে n এর মান আর 1 হওয়ার সুযোগ নেই, কারণ কার্বন কার্বন দ্বিবন্ধন, তার মানে মিনিমাম 2টা কার্বন লাগবে, তার মানে এখানে হবে 2, 3, 4 ইত্যাদি। অ্যালকাইনেও সেম 2, 3, 4 ইত্যাদি। অ্যালকোহল হলে n এর মান 1 হলেই হয়, যেমন মিথানল N1, 2 থেকে শুরু হবে। অ্যালডিহাইডের ক্ষেত্রে দেখো, এর ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকে কার্বন আছে, এরও কার্যকরী মূলকে কার্বন আছে, তখন n এর মান এদের ক্ষেত্রে এই কারণে 1 হতে পারে। এই কারণে এদের ক্ষেত্রে n এর মান 1 হতে পারে। তাহলে যখন এ ধরনের ঘটনা ঘটবে তখন n এর মান 1 সম্ভব, n এর মান 1 সম্ভব। যেমন দেখো, তাহলে এটা কত হবে? এটা হবে এদের ক্ষেত্রে n এর মান 0 সম্ভব, এদের ক্ষেত্রে n এর মান 0 সম্ভব। যেমন ফর্মালডিহাইড বা মিথানল, তাহলে এদের 0, 1 থেকে শুরু হবে। এদের ক্ষেত্রেও সেম
0 1 থেকে শুরু হবে। অ্যামিনের ক্ষেত্রে এটা 1 থেকে শুরু হয়। এ হচ্ছে তাদের এনের মান। তাহলে এরা সবাই হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। এখন এই সমগোত্রীয় শ্রেণীর পরের টপিকটা আমাদের হচ্ছে কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। এখন কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ কি, এটা আমরা আজকের ভিডিওতে আর আলাপ না করি, আমরা পরবর্তী লেকচারে তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের আজকের যতটুকু পড়ানো হলো তোমরা বাসায় একটু পড়ে নিবে। কি পড়বে? জৈব যৌগের ইতিহাস পড়বে, জৈব যৌগের সংখ্যা প্রাচুর্যতার এত কারণ কি এটা পড়বে, জৈব যৌগের শ্রেণী বিভাগটা পড়বে। এরপরে আমরা কি পড়ছি? জৈব যৌগের বন্ধন প্রকৃতি, কিভাবে বন্ধনগুলো গঠিত হয়, কার সাথে কার বন্ধন হবে, বন্ধনের সংকরায়নটা কিভাবে হবে ইত্যাদি। এরপরে সমগোত্রীয় শ্রেণীটা পড়লাম। আমরা পরের লেকচারে কার্যকরী মূলক এবং জৈব যৌগের নামকরণ নিয়ে একটু আলোচনা করব। জৈব যৌগের এই অংশটা অনেক বড়। আবার জৈব যৌগ তুমি যদি বেসিক টপিকগুলো না জানো তাহলে পরেরগুলো আর পড়তেও পারবে না বা বুঝবে না। এ কারণে এগুলো আমাদের পড়তেও হবে। তো আমরা যত তাড়াতাড়ি পারি এগুলো পড়ে শেষ করে নেব। তো সবাই ভালো থেকো, আজকে এ পর্যন্ত।